আজকে আবার বের হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। এবার দেশে নয়, এবার দেশের বাইরে ভারতে যাব ঘুরতে। ট্রেনে যাব না, প্লেনে যাব না, যাব বাই রোডে। দেখি কত কম খরচে বাই রোডে ভারতে যাওয়া যায়। আমরা এখন আছি আরামবাগ বাস কাউন্টারে। কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে বসবো, গাড়ি ছাড়বে, তারপরে শুরু হবে আমাদের যাত্রা। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা হয়ে বেনাপোলের দূরত্ব 220 কিলোমিটার। বর্তমানে ঢাকা থেকে বেনাপোল বন্দরের নন এসি গাড়িগুলোর ভাড়া 750 টাকা। রাতের অন্ধকারে আমাদের গাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে এগিয়ে যাচ্ছে। এই পথে আগের পথের তুলনায় বেনাপোলের দূরত্ব অনেক কমে এসেছে। ফরিদপুরে ভাঙাতে আছি, এখানে যাত্রা বিরতিতে আছি। যাত্রা বিরতি শেষে আবার গাড়িতে উঠে বসবো, আবার যাত্রা শুরু করব। সারা রাত ছুটে চলে সকালে আমাদের গাড়ি বেনাপোলে এসে পৌঁছালো। বেনাপোল গেট পার হয়ে বেনাপোল বন্দরের দিকে আগাচ্ছে আমাদের গাড়ি। আমরা বেনাপোল পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে বর্ডার পার হব, ইমিগ্রেশন কাস্টমস পার হয়ে ভারতে ঢুকে আবার দেখা হবে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। বর্তমানে ভারতে যাওয়ার ট্রাভেল ট্যাক্স 1000 টাকা। এখানে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করার ব্যবস্থা আছে। কেউ চাইলে ঢাকা থেকেও ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে আসতে পারবেন। আমরা ভারতে প্রবেশ করে ভারতীয় কাস্টমস ইমিগ্রেশন এর কাজ শেষ করে, মানি এক্সচেঞ্জের কাজ শেষ করে যশোর রোড ধরে পেট্রো বাংলা থেকে বনগাঁ রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। সড়কের দুই পাশে শতবর্ষী গাছের সমারোহের এই সড়কটি ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী একটি ঐতিহাসিক সড়ক। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার শরণার্থী এই যশোর রোড দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। প্রায় 121 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি 1826 সালে কালীপোদ্দার নামে এক ব্যক্তি নির্মাণ করেছিলেন। পেট্রোপোল স্থলবন্দর থেকে বনগাঁ রেল স্টেশন পর্যন্ত অ্যাভেলেবেল শেয়ার অটো পাওয়া যায়, যার জনপ্রতি ভাড়া বর্তমানে ভারতীয় 50 রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় 66 টাকা। পৌঁছে গিয়েছি বনগাঁ রেল স্টেশনে বা বনগাঁ জংশনে। এই প্রান্ত থেকে এটি ভারতের সর্বশেষ যাত্রীবাহী রেল স্টেশন। তুলনামূলকভাবে ভারতের লোকাল ট্রেনগুলোর ভাড়া যথেষ্ট কম। বনগাঁ থেকে কলকাতা দমদম জংশন ও শিয়ালদহ রেল স্টেশনের ভাড়া বর্তমানে ভারতীয় 20 রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় 26 টাকা। আমরা কলকাতার দমদম জংশনে নামব, কারণ এবারে আমাদের ট্যুর প্ল্যান ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। ট্রেনে উঠে বসলাম, বনগাঁ থেকে ট্রেন ছাড়লো কলকাতার উদ্দেশ্যে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ প্রায় একই রকম, কারণ একই বাংলাকে আন্তর্জাতিক সীমারেখা টেনে ভাগ করা হয়েছে। ভারতীয় রেলের বেশিরভাগ ট্রেন এখন বিদ্যুৎ চালিত। এগুলো মূলত 25,000 ভোল্ট এসি
ওভারহেড লাইন থেকে প্যান্টোগ্রাফের মাধ্যমে বিদ্যুৎ গ্রহণ করে। এসে পৌঁছলাম কলকাতার দমদম জংশনে। এই স্টেশনের ভূগর্ভস্থ মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে যাব কলকাতার মহাত্মা গান্ধী রোডে। মেট্রো ভাড়া বর্তমানে 15 ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 20 টাকা। ভারতের প্রথম মেট্রো ট্রেন হলো কলকাতা মেট্রো। এটি ভারতের প্রথম ভূগর্ভস্থ মেট্রো পরিষেবা, যা 24 অক্টোবর 1984 সালে চালু হয়েছিল। আমরা অলরেডি কলকাতা সিটিতে চলে এসেছি। প্রথমে বাস, তারপরে অটো, তারপরে ট্রেনে করে, তারপরে মেট্রোতে করে অলরেডি এখন বর্তমানে আছি কলকাতার মহাত্মা গান্ধী রোডে। লম্বা জার্নি শেষে ঠান্ডা লাচ্ছি পান করে ক্লান্তি জুড়িয়ে যাচ্ছি আবাসিক হোটেলে উঠতে। আমরা যে হোটেলটিতে উঠেছি, রাতে থাকবো, আগামীকাল থাকবো, সেটি খুব পুরনো একটি বিল্ডিং। আর কলকাতার পুরনো বিল্ডিংয়ের লিফট সেই পুরনো আমলের, সেই এরকম কেচি গেট দেওয়া, তারপর এরকম সুইচ টিপলে এটা আসে, 2টা কেচি গেট খুলে ভিতরে যেতে হয়, তারপর ভিতর থেকে বাটন টিপলে ওই ফ্লোরে যায়। আমাদের থাকার হোটেলের পাশেই রয়েছে নাখোদা মসজিদ। এই মসজিদটি কলকাতার বৃহত্তম এবং প্রধান সুন্নি মসজিদ। 1926 সালের 11 সেপ্টেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপিত এই মসজিদটি 1942 সালে নির্মাণ সম্পন্ন হয়। মধ্য কলকাতার বড়বাজারে চিতপুর এলাকার জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে অবস্থিত এই মসজিদটি গুজরাটের কুচ্চি মেমন জামাত সম্প্রদায়ের নেতা নাবিক আব্দুর রহিম ওসমান এটি নির্মাণ করেন। প্রতিষ্ঠাতা একজন নাবিক ছিলেন। নাবিক শব্দের ফার্সি রূপ হলো নাখোদা, তাই মসজিদটির নাম রাখা হয় নাখোদা মসজিদ। এই মসজিদটিতে একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি বা হিন্দুস্তান অ্যাম্বাসেডর শহরের সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ, যা 1962 সাল থেকে চলছে। কলকাতার প্রধান 3টি রেলওয়ে স্টেশন হল শিয়ালদা রেলওয়ে স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন এবং কলকাতা রেলওয়ে স্টেশন বা চিতপুর রেলওয়ে স্টেশন। তার মধ্যে এই কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের ঢাকার ট্রেন ছাড়ে এবং ঢাকা থেকে আসে। আমরা যাব ভেবেছি ট্রেনে, তাই ট্রেনের টিকিট কাটতে এই যে পিছনে দেখছেন কলকাতার চিতপুর ট্রেন স্টেশন, এখানে এসেছি অগ্রিম টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেল, এখন আমরা নিউ মার্কেট মানে ধর্মতলার দিকে আগাচ্ছি।
কলকাতার নিউ মার্কেটের ভি মার্ট থেকে টুপিটাকে কেনাকাটা করলাম। এখন কাউন্টারে যাচ্ছি, বিল দিয়ে বেরোবো। চারদিকে ঘুরে বেড়াচ্ছি, টুকটাক স্ট্রিট ফুড খাচ্ছি, টুকটাক কেনাকাটা করছি। রাতের জমজমাট কলকাতা নিউ মার্কেট আসলে সুন্দর। রাতে হোটেলে ফিরে হোটেলে জানলা দিয়ে দেখছি সারাদিনের ব্যস্ততার শেষে ক্লান্ত কলকাতা শহরটাকে। কিন্তু রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতেই আবার কলকাকলিতে মুখর হয়ে উঠবে এই শহর। সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে নিচে নেমে নাস্তা করে বড়বাজার এলাকাটা ঘুরে ঘুরে দেখছি এখানকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সাথে উপভোগ করলাম কলকাতার ঐতিহ্যবাহী মাটির খোলার চা। এই বড়বাজার কলকাতার অনেক বড় বাণিজ্যিক একটা কেন্দ্র। নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। মানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের যা কিছু আছে সব কিছুরই খুচরা এবং পাইকারি বেচা কেনার জায়গা এটা। আমরা বড়বাজারের একটা হোটেলে উঠেছি। আর বড়বাজার এরিয়াটা একটু পুরানো ধাঁচে, পুরানো ভবন, পুরানো বিল্ডিং, তবে যথেষ্ট উঁচু উঁচু ভবন। আমরা একটা ভবনের অনেক উঁচুতে একটা হোটেলের রুমে উঠেছি। দেখতেই পাচ্ছেন রুমের বারান্দার করিডোর থেকে দেখা যাচ্ছে শহর। বের হয়েছি কলকাতার বিশেষ কিছু স্থাপত্য ঘুরে দেখতে। কলকাতা অনেক বড় শহর, তাই আমাদের এই ট্যুরে কলকাতার সব কিছু ঘুরে দেখা সম্ভব না। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী, যা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এবং অন্যতম প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। 1772 থেকে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে এটি সিটি অফ জয় বা আনন্দের শহর নামে সুপরিচিত। 206 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটি তার সমৃদ্ধ সাহিত্য, উপনিবেশিক স্থাপত্য ও মিষ্টির জন্য বিখ্যাত। কলকাতার ট্রাম এশিয়ার প্রাচীনতম বৈদ্যুতিক ট্রাম এবং ভারতের একমাত্র সক্রিয় ট্রাম পরিষেবা। হাওড়া ব্রিজ, বর্তমানে রবীন্দ্র সেতু, কলকাতার হুগলি নদীর উপর অবস্থিত একটি ঐতিহাসিক ক্যান্টিলিভার সেতু। এটি কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করেছে। হাওড়া ব্রিজের পাশেই হাওড়া রেলওয়ে স্টেশন, যা 1854 সালে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম এবং প্রাচীনতম ব্যস্ত রেলওয়ে কমপ্লেক্স। কলকাতার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। 1906 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত এই শ্বেতপাথরের সৌধটি 1921 সালে সাধারণের জন্য খুলে দেওয়া হয়। দ্য 42, কলকাতার চৌরঙ্গি মোড়ে অবস্থিত একটি বিলাসবহুল 65 তলা আবাসিক আবাসচুম্বী ভবন, যা 2019 সালে সম্পন্ন হয়। ইডেন গার্ডেন কলকাতার একটি ঐতিহাসিক ও আইকনিক ক্রিকেট স্টেডিয়াম, যা 1864 সালে প্রতিষ্ঠিত। ইকো পার্ক, আইফেল টাওয়ার। দক্ষিণেশ্বর কালী মন্দির, কলকাতার অদূরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির।
কলকাতা সায়েন্স সিটি ভারতের বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র এবং অন্যতম সেরা বৈজ্ঞানিক বিনোদন পার্ক, যা 1 জুলাই 1997 সালে উদ্বোধন করা হয়েছিল। কলকাতা বিশ্ব বাংলা গেট নিউ টাউনের নারকেল বাগানে অবস্থিত একটি আইকনিক 55 মিটার উঁচু খিলান সৌধ। এটি ভারতের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁ ও ভিউইং গ্যালারির জন্য বিখ্যাত, যেখান থেকে শহরের 360 ডিগ্রি দৃশ্য দেখা যায়। ফোরাম অ্যাটমসফিয়ার কলকাতার বাইপাসে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক প্রকল্প। আরবানা টু স্টেট টাওয়ার, পাটুলি ভাসমান বাজার। ঘোরাঘুরির এক পর্যায়ে স্ট্রিট ফুডের দোকানগুলো থেকে হালকা খাবার খেয়ে নিচ্ছি। দাম, পরিচ্ছন্নতার এবং ভিন্নতার মানদণ্ডে এখানকার স্ট্রিট ফুডের খাবারগুলো মন্দ নয়। এখান থেকে আবার নিউ মার্কেটের এরিয়াতে যাওয়ার পালা। আমরা এখন আছি মির্জা গালিব স্ট্রিটে। এটা নিউ মার্কেট এরিয়া। এখানে আবার ঘুরতে এসেছি, আজকে কেনাকাটা করতে আসছি। আমি অন্যবার আসলে ম্যাক্সিমাম সময় এখানকার হোটেলে উঠি, এইবার এখানকার হোটেলে উঠিনি, তবে কেনাকাটা কিছুটা এই কাজে এখানে আসতে হচ্ছে। কলকাতার হাতটানা রিক্সা শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক পরিবহন ব্যবস্থা, যা 19বিংশ শতাব্দীর শেষের দিকে প্রায় 1880 এর দশকে চীন থেকে এসে কলকাতায় পরিচিতি পায়। মূলত 1914 সালে কলকাতায় পৌরসভা যাত্রী পরিবহনের জন্য এই রিক্সাকে বৈধতা দেয়। বর্তমানে এটি মূলত উত্তর কলকাতা, বড়বাজার ও কলেজ স্ট্রিটের মতো সরু গলিগুলিতে চলাচল করে। বছরের পুরানো ব্রিটিশ থেকে গড়া সেই মার্কেট এখন কত সুন্দর হয়ে গেছে। কলকাতায় নিউ মার্কেটের পূর্ব নাম স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। কলকাতার এটি একটি ঐতিহাসিক ও অন্যতম জনপ্রিয় কেনাকাটা স্থান, যা 1874 সালে লিন্ডসে স্ট্রিটে প্রতিষ্ঠিত। এটি গথিক স্থাপত্যশৈলীতে নির্মিত। এখানে প্রায় 2000-এর বেশি দোকানে পোশাক, জুতা, গহনা, ইলেকট্রনিক্স থেকে শুরু করে হরেক রকমের পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। দেখুন, কলকাতার সেই পুরনো আমার লিফট এখনো প্রচলন আছে। এরকম গেটটা কেচে গেট দিয়ে করা, প্যানেল বাটন। ফ্লোরে চলে আসলে এইভাবে গেটটাকে খুলে বের হয়ে আবার এইভাবে গেটটাকে লাগিয়ে দিতে হবে। আজকে যাবার বেলা ভোরবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হয়ে ট্যাক্সি ক্যাব নিয়ে কলকাতা স্টেশনে মানে চিনপুর স্টেশনে চলে এসেছি। এসে কাস্টম ইমিগ্রেশন শেষ করে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন পাশেই ট্রেন থামানো আছে, কিছুক্ষণের মধ্যে ট্রেন দরজা খুলে দেবে, আমরা উঠে বসবো যার যার আসনে।
ট্রেনে উঠে বসলাম, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। সকালে নাস্তা করা হয়নি, দেখি ট্রেনে কি নাস্তা করার ব্যবস্থা আছে। ট্রেনটা ছাড়ুক, তারপরে নাস্তা করে দুই পাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বাড়ি ফেরা যাবে। আমরা ট্রেনে যেতে যেতে আমাদের ঢাকা থেকে কলকাতা ভেঙে ভেঙে আসার গাড়ি ভাড়া এবং কলকাতা থেকে ঢাকা ফেরার ট্রেন ভাড়াটা হিসেব করে ফেলি। প্রথমে ঢাকার আরামবাগ থেকে বেনাপোল স্থলবন্দরে আসতে বাস ভাড়া লেগেছে 750 টাকা। সীমান্ত পার হয়ে পেট্রাপোল থেকে বনগাঁ জংশন আসতে শেয়ার অটো ভাড়া লেগেছে ভারতীয় 50 রুপি বা বাংলাদেশি প্রায় 66 টাকা। বনগাঁ জংশন থেকে দমদম জংশন আসতে লোকাল ট্রেন ভাড়া লেগেছে ভারতীয় 20 রুপি বা বাংলাদেশি প্রায় 26 টাকা। তারপর দমদম জংশন থেকে মহাত্মা গান্ধী রোডের মেট্রো ভাড়া লেগেছে ভারতীয় 15 রুপি বা বাংলাদেশি প্রায় 20 টাকা। তাহলে ঢাকা থেকে কলকাতা আমাদের হোটেলে এসে পৌঁছাতে মোট খরচ লাগলো বাংলাদেশি টাকায় 826 টাকা। আর কলকাতা থেকে ঢাকার ট্রেন ভাড়া পড়ছে এসি চেয়ার ভ্যাট সহ 1900 ভারতীয় রুপি বা প্রায় 2530 বাংলাদেশি টাকা। কাজেই বাই রুটে সরাসরি বাস বা ট্রেন বাদে ভেঙে ভেঙে গেলে প্রায় 3 ভাগের 1 ভাগ টাকায় যাতায়াত করা যায় ভারতের কলকাতায়। চলে এসেছি ভারতের বর্ডার রেলওয়ে স্টেশন গেদেতে। এই স্টেশনে ট্রেন অল্প সময়ের জন্য থামবে। ট্রেন থামলে ট্রেনের ভারতীয় সকল কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা নেমে যাবে এবং বাংলাদেশ সীমান্তে প্রথম স্টেশন দর্শনা থেকে বাংলাদেশি রেলওয়ে কর্মচারী ও নিরাপত্তা কর্মচারীরা ট্রেনে উঠে যার যার দায়িত্ব বুঝে নেবে। কলকাতার চিতপুর স্টেশন থেকে শুরু করে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত পথে কোথাও যাত্রীদের ট্রেন থেকে নামার কোনো ব্যবস্থা নেই। আমাদের ট্রেন বাংলাদেশে প্রবেশ করে অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। ভারত বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ে আবার সেখানে গিয়ে থামে। তবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায় কমলাপুর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম স্টেশনে। ট্রেনেই দুপুরে লাঞ্চ করে ছুটে চলছি ঢাকার অভিমুখে। আমরা পৌঁছে গেছি ঢাকায়, এখন বাড়ি ফেরার পালা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে।